স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, গত দুইটি ক্লাসে গতিবিদ্যা নিয়ে আমি আলোচনা করেছিলাম তোমাদের এবং বলেছিলাম যে তোমরা গতিবিদ্যা অনেক বিশাল বড় চ্যাপ্টার, তবুও তোমাদের সিলেবাসে যেটুকু আছে সেটুকু। এবং তার মধ্যে আমি বলেছিলাম যে অন্তত 7টা নিয়ামক সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা থাকবে। এবং সেগুলো কি কি আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম। 1 নম্বরে বলেছিলাম বিকারকের বৈশিষ্ট্য, 2 নম্বরে বলেছিলাম গারত্ব, 3 নম্বরে বলেছিলাম তাপমাত্রা, 4 নম্বরে বলেছিলাম চাপ, 5 নম্বরে বলেছিলাম পৃষ্ঠতল, 6 নম্বরে বলেছিলাম আলো, 7 নম্বরে বলেছিলাম প্রভাব। এর প্রত্যেকটা নিয়ম তোমাদের একটা বিক্রিয়ার গতির উপর প্রভাব বিস্তার করে। তার মধ্যে পৃষ্ঠতলের ব্যাপারটা সেদিন অত পরিষ্কার করা হয়নি, আমি একটু পরিষ্কার করব। পৃষ্ঠতলের ব্যাপারটা একটু খেয়াল করবে তোমরা। পৃষ্ঠতলে আমি দুটো জিনিস এখানে লিখেছি, লক্ষ্য করে। পৃষ্ঠতল, বিকারকের পৃষ্ঠতল, আর লেখছি বিভিন্ন পৃষ্ঠতলে সংগঠিত বিক্রিয়কের বিক্রিয়া সমূহ। বিকারকের পৃষ্ঠতল ব্যাপারটা খেয়াল করতে হবে তোমাদের। মনে করো ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি আর কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চলে আসলো, তুমি মনে করো, খুব খেয়াল করবে, 1 টুকরা ক্যালসিয়াম কার্বনেট আমি নিলাম, 1 টুকরা, এটার মধ্যে আমি HCl দিয়ে দিলাম। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বুদবুদ আকারে, লক্ষ্য করো, এই কনিক্যাল ফ্লাক্স নিয়েছি, উপরে টিউবের মাধ্যমে একটা বাটল অথবা তোমাদের টেস্ট টিউব যা হোক দিয়েছি। এখন এখান দিয়ে গ্যাস এখানে ভর্তি হয়ে যাবে। মনে করো এটা 5 মিনিটে ভর্তি হয়ে গেল। আবার এটাকে, এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি ডাস্ট করে ফেলতাম, গুঁড়ো একদম গুঁড়ো করে ফেললাম, তখন দেখা যেত যে এইটা রিয়াকশনটা, লক্ষ্য করো, এই বাটলটা ভরে গেল, মনে করো 1.5 মিনিট বা 2 মিনিটে ভরে গেল। তার মানে কি, এইটা যে জায়গাটুকু দখল করেছিল, যখন এটাকে গুঁড়ো করা হলো তখন এর পৃষ্ঠতলটা বেড়ে গেল, জায়গাটা বেড়ে গেল এবং বিক্রিয়ার গতিটা তাহলে বেড়ে গেল। যেটা তোমার 5 মিনিটে এখানে গ্যাসটা ভর্তি হয়ে গেল, সেখানে মাত্র 1.5 থেকে 2 মিনিট এটা ভর্তি হয়ে গেল। এটাকে যদি আমি গ্রাফ আমি করি, তাহলে লক্ষ্য করো তোমরা, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড ওয়াই অক্ষ বরাবর, লক্ষ্য করো, সেন্টিমিটার কিউব, আর এখানে টাইম মিনিটে দেওয়া আছে। তুমি যদি এবার খেয়াল করো, আমি যেটা বলেছিলাম, তুমি মনে করো এটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, এদিকে লক্ষ্য করো, এইটা এই 5 মিনিটে আমি মনে করলাম যে এই গ্যাসটা এখানে ভরে গেছে। ঠিক তুমি খেয়াল করো গ্রাফগুলো। আবার যদি এটাকে ডাস্টটা নিতাম, গুঁড়াটা নিতাম, তাহলে কি হতো, লক্ষ্য করো, এই জায়গাটা তুমি লক্ষ্য করো, 2 মিনিটেই এই ভলিউমটা 50 সিসি ধরে নিয়েছি, এটা ভরে গেছে। তাহলে এইটা তোমার দেখো যে খণ্ডটা, তখন HCl দিছে, এটার সময় লেগেছিল প্রায় 5 মিনিট, আর এখানে লাগলো কি 2 মিনিটের মতন। এ গেল একটা বিকারকের পৃষ্ঠতল। তাহলে আমরা নিশ্চয়ই বুঝেছি যে একটা দানাদার পদার্থ যদি থাকে, তার পৃষ্ঠতল যতটুকু থাকবে, সেই দানাদার পদার্থটাকে যদি গুঁড়ো করে দেওয়া হয়, তার পৃষ্ঠতল অনেক বেড়ে যাবে এবং বিক্রিয়ার গতিটাও বেড়ে যাবে। 2 নম্বর, বিভিন্ন পৃষ্ঠতলে সংগঠিত বিক্রিয়া। এখানে কিন্তু একটু অন্যরকম। বিভিন্ন গতদিন
আমি তোমাদের বলেছিলাম যে বিক্রিয়ার ক্রম সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে বলেছিলাম প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া, তৃতীয় ক্রম ইত্যাদি। যদি না মনে থেকে থাকে তাহলে তোমরা শুধু এইটুকু মনে রাখবে যে যখন কোনো বিক্রিয়ার গতি একটিমাত্র অণু দ্বারা নিয়ন্ত্রিত হয় আমরা বলেছিলাম, অথবা কোনো রাসায়নিক বিক্রিয়ায় শুধু একটি বিকারক উৎপাদে রূপান্তরিত হয় তখন তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলেছিলাম। আর যদি দুটি বিকারক উৎপাদে রূপান্তরিত হয় তখন তাকে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলেছিলাম। আর যাদের মনে না থাকবে তারা এটাও মনে রাখতে পারো, সেটা হলো কি বিক্রিয়ার গতি। আমরা সেদিন দেখিয়েছিলাম A moles of A, B moles of B, মনে করো C moles of C, প্রোডাক্ট যাই হোক, তাহলে গতিটা কি হবে? এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, নিশ্চয়ই তোমাদের মনে আছে, কনসেন্ট্রেশন অফ CA পাওয়ার CB পাওয়ার B CC পাওয়ার C। তাহলে এই গতি, এটাকে আমরা R দিয়ে লিখেছিলাম, কে হলো বেগ ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবকটাই হলো এখানে বেগ ধ্রুবক, C নট B CC টু দি পাওয়ার C। তার বিক্রিয়ার ক্রমটা কি হলো? A প্লাস B প্লাস C। তাহলে আমরা বলতে পারি নরমাল, তোমরা মনে রাখবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারকে ঘনমাত্রার ঘাতের যোগফলই হলো একটি বিক্রিয়ার ক্রম। তাহলে এই ঘাতের যোগফল যদি কোনো রকমে 1 হয় তাহলে এটা হবে প্রথম ক্রম বিক্রিয়া, ঘাতের যোগফল যদি 2 হয় দ্বিতীয় ক্রম বিক্রিয়া, 3 হলে ইত্যাদি তৃতীয় ক্রম বিক্রিয়া। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো একটা দুটো তিনটে অনেকগুলো দেখতেছি, তাহলে এটা প্রথম ক্রম কিভাবে হবে? তাহলে নিশ্চয়ই আমাদের তিনটার মধ্যে দুইটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, একটা অ্যাক্টিভ থাকবে, তখন প্রথম ক্রম বিক্রিয়া হয়ে যাবে। তিনটা নিলাম, তার মধ্যে একটা ইনঅ্যাক্টিভ দুইটা অ্যাক্টিভ, তাহলে হয়ে যাবে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। সেই কথার পরিপ্রেক্ষিতে গত লেকচারে তোমাদের আমি দেখিয়েছিলাম যে পৃষ্ঠতলের যে ভূমিকা হাইড্রোজেন আয়োডাইড এর বিয়োজন, আমরা দেখিয়েছিলাম যে এটা যদি গ্লাস সারফেসে নেওয়া হয় দ্বিতীয় ক্রম বিক্রিয়া, আর যদি এটাকে তুমি প্লাটিনাম সারফেসে নাও তাহলে প্রথম ক্রম বিক্রিয়া হবে। আর যদি তুমি এটাকে গোল্ড সারফেসে নাও, স্বর্ণ পৃষ্ঠে নাও, তাহলে শূন্য ক্রম বিক্রিয়া হবে। তাহলে আমি লক্ষ্য করছি পৃষ্ঠতল, যে পৃষ্ঠতলে বিকারকটা সংগঠিত করা হচ্ছে বিক্রিয়াটা, সেই পৃষ্ঠতলের একটা ভূমিকা থাকে। এই ভূমিকাটা বেসিক্যালি তোমার ক্রমটাকে পরিবর্তন করে দেয়। এখন তোমাদের আমি বলবো, সেটা হলো পরীক্ষা তো অনেক পিছিয়ে গেছে তোমাদের, এবং তোমাদের বইতে নতুন কিছু জিনিস দেওয়া হয়েছে বা ঢুকানো হয়েছে, সেইগুলো আমরা ওভারলোড করে গিয়েছিলাম। তোমরা যারা সময় পেয়েছো তারা যদি সম্ভব হয় এই ম্যাথমেটিক্যাল জিনিসগুলো দেখে নেবে। প্রথম ক্রম বিক্রিয়ার গাণিতিক প্রতিপাদন। তাহলে একটি বিকারকে এই ধরলাম, প্রোডাক্ট যাই হোক। তোমাদের প্রথম দিন এটার গাঢ়ত্ব আমি সি ধরেছিলাম, বা সিএ যা ধরো, আলোচনা করেছিলাম। বিক্রিয়ার হার বলতে কি বুঝি সেদিন আমি বলেছিলাম, একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তনকে বিক্রিয়ার হার বা গতি বলা হয়। অর্থাৎ আর একভাবে বলতে পারি, একক সময় বিকারকের গাঢ়ত্ব হ্রাস এবং প্রোডাক্ট উৎপাদকের গাঢ়ত্বের বৃদ্ধিকে বিক্রিয়ার হার বা গতি বলা হয়। একক সময় বলতে সেদিন আমি বলেছিলাম
পার সেকেন্ডে হতে পারে, পার মিনিটে হতে পারে, পার টাইমে হতে পারে ইত্যাদি। পার টাইম মানে পার আওয়ার, পার সেকেন্ড, পার মিনিট ইত্যাদি বলেছিলাম। এখন তুমি লক্ষ্য করো গাণিতিকভাবে গতদিন আমি যেটা লক্ষ্য করেছিলাম এবং তোমাদের দেখিয়েছিলাম, বিক্রিয়ার হার এইটা ডিসি বাই ডিটি, এইটার উৎপাদ যদি এক্স হতো তাহলে ডিএক্স বাই ডিটি হতো। বিক্রিয়ার হার বা গতিকে আর দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তাহলে গাণিতিক ভাষায় বা ক্যালকুলাসের ভাষায় আমরা বলেছিলাম সময়ের সাথে গারত্বের হ্রাস, এখানে হ্রাস পেয়েছে, যেহেতু সময় যত গড়িয়ে যাবে বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হবে, গারত্ব হ্রাস পাবে, তখন তাকে আমরা বিক্রিয়ার হার বলেছিলাম। আর এখানে কি হচ্ছে, সময়ের সাথে গারত্বের বৃদ্ধি পাচ্ছে। তাহলে গাণিতিক প্রতিপাদন কিন্তু এখানে আমি দুটো হবে, একটা হবে বিকারকের হ্রাস দ্বারা, আর হবে উৎপাদকের গারত্বের বৃদ্ধি দ্বারা। তাহলে বিকারকের গারত্বের হ্রাস দ্বারা আমরা বেগ ধ্রুবকের সমীকরণ গতদিন আমরা করেছিলাম, আমাদের মনে আছে নিশ্চয়ই, লগ অফ সি নট বাই সি। আজকে আমরা দেখাবো তাহলে উৎপাদেরটা দিয়ে আমরা দেখাবো। তাহলে উৎপাদ দিয়ে আমরা কিভাবে দেখাবো লক্ষ্য করো। ধরি প্রাথমিক অবস্থায় গারত্ব এটারে প্রোডাক্ট তখন নাই, টি সময় পরে গারত্ব এটা যদি এক্স হয় তাহলে কি থাকবে, এ মাইনাস এক্স। তাহলে বিক্রিয়ার গতি বা হার আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হবে, এ মাইনাস এক্স। একটু আগে আমি দেখিয়েছি আর ইকুয়াল টু উৎপাদক দিলে ডিএক্স বাই ডিটি, তার মানে ডিএক্স বাই ডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ মাইনাস এক্স। তার মানে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট a minus x। লক্ষ্য করো তাহলে dx by a minus x equal to k into dt। উভয় পক্ষকে সমাকলন করিয়া পাই কনস্ট্যান্টটা বাইরে আসবে ডিটি। তোমরা নিশ্চয়ই ইন্টিগ্রেশন জানো। এটা লব, এটা হর, তোমরা ক্যালকুলাসে শিখেছো। হরকে অন্তরীকরণ করলে যদি লব চলে আসে তখন লগ অফ নিচেরটা অর্থাৎ লব হবে। এখানে যদিও মাইনাস আসতেছে এই জন্য একটা মাইনাস টার্ম আসতেছে, ইজ ইকুয়াল টু কেটি প্লাস এম। এখানে সমাকলন ধ্রুবক, যখন টি ইকুয়াল টু 0 প্রাথমিক অবস্থায় লক্ষ্য করবে কিন্তু তখন প্রোডাক্ট এক্স এর মান কিছুই ছিল না, 0। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। সুতরাং 1 নং হইতে পাই
minus ln of a k into 0 plus m, তাহলে m equal to minus ln of a। m এর মান 1 নং এ বসিয়ে পাই minus ln of a minus x is equal to kt minus ln of a। ln a minus এটাকে এই পাশে আনলাম, ln a minus x is equal to kt। log a minus log b, log a by b is equal to kt। তাহলে k equal to 1 by t ln of a by a minus x। k equal to তাহলে n এর log, যেটার বেস হলো e, যদি log 10 এ নাও log of a by a minus x। গতদিন দেখিয়েছিলাম এইটা, আজ দেখালাম এইটা। তাহলে আবার বলি তোমাদের, এগুলো নতুন ঢুকানো হয়েছে, যারা সময় পাবে তারা এই সমীকরণগুলো দেখবে, তবে যখন ভর্তি পরীক্ষায় যাবে এই সমীকরণের উপর, এটার উপর কিন্তু প্রবলেম থাকে, তোমরা খুলে দেখতে পারো এবং বেশ কিছু প্রবলেম তোমাদের করতে পারো। আর একটা কোশ্চেন আমি দিয়ে দেই তোমাদের, ভেরি ইম্পর্টেন্ট, সেটাও দুটো জিনিস খেয়াল করবে। একটা হলো প্রারম্ভিক গারত্বের হার দ্বারা বেগ ধ্রুবকের সমীকরণ, আর হলো উৎপাদকের হার দ্বারা বিক্রিয়কের গতির সমীকরণ। দ্বিতীয় প্রশ্ন তোমাদের, প্রমাণ করো প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। এই একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবন, ইংরেজিতে বলা হয় হাফ লাইফ। যদি তোমাদের কোশ্চেন বাড়িয়ে দেয়, এর বেশি আর খুব একটা দেবে না। আমি শুধু এই দুটো জিনিস দেখাবার চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে। তাহলে তুমি লক্ষ্য করো, হাফ লাইফ এটাই দেখো। প্রথম আমরা এ ধরেছিলাম বিকারক, প্রোডাক্ট যাই হোক, প্রাথমিক অবস্থায় এটার গারত্ব এ ছিল, প্রোডাক্ট 0 ছিল, x ছিল, t সময় পরে এটা a মাইনাস x হয়েছিল। অর্ধজীবন বা ইংরেজিতে বলা হয় হাফ লাইফ, কথার অর্থ হলো যে সময়, খুব খেয়াল করবে, একটি প্রথম ক্রম বিক্রিয়া সংঘটিত হয়, হয়ে উৎপাদে রূপান্তরিত হলো, তার অর্ধেক সময়, বিকারকের অর্ধেক পরিমাণ তার উৎপাদে রূপান্তরিত হবে। তাহলে কি হয়, যখন t ইকুয়াল টু t হাফ হবে, তখন t হাফ লিখতে পারো বা t 0.5 লিখতে পারো, তখন x ইকুয়াল টু তাহলে কি হবে, a বাই 2 হবে। তাহলে তোমরা প্রথম ক্রম যে বিক্রিয়ার সমীকরণ আমরা পেয়েছিলাম, k ইকুয়াল টু 1 বাই t ln of a by a minus x, এই মান দুটো এখানে পুট করে দাও।
পুট করলে কি দাঁড়ায় দেখো, আমি আর বাংলা বেশি লিখলাম না, টি হাফ, এই টির বদল লিখবে টি হাফ আর এক্স এর বদল লিখবে এ বাই টু, লন অফ এ বাই এ মাইনাস এ বাই টু। তাহলে দেখো কি দাঁড়ালো, টি হাফ অর্ধজীবন 1/k লন অফ এ বাই টু, এ কাটা গেল, তাহলে টি হাফ ইজ ইকুয়াল টু আসলো 1/k লন টু, লন টু এর মান 0.693 ডিভাইডেড বাই কে, টি হাফ বা টি 0.5। তাহলে আমরা বলতে পারি যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধজীবন প্রাথমিক গারত্বের উপর নির্ভরশীল নয়।